আজকে আমি তোমাদের সাথে এমন একটা রোমান্টিক সিনেমা শেয়ার করব যা মূলত একটা সত্য ঘটনায় নির্মিত একটা সিনেমা। এই সিনেমার গল্পটা প্রত্যেকটা ব্যক্তিকেই একবার অন্তত দেখা দরকার। দুইজন অন্ধ ছেলে মেয়ে হুট করে একজন আরেকজনকে ভালোবেসে ফেলে, এরপর তাদেরকে কত শত সমস্যা ফেস করে চলতে হয়, তাদের সম্পর্ক টিকানোর জন্য কত ভয়ঙ্কর পরিস্থিতি সামলাতে হয়, এরপরেও তাদের সম্পর্কের শেষ পরিণতি কি হতে পারে এটা আমরা এই গল্পের মাধ্যমেই দেখতে পারবো। তো মুডটা ফ্রেশ করো, খুঁজে দেখো হেডফোন কোথায়, কানে হেডফোন লাগাও, আমার উপর বিশ্বাস রাখো আর মনোযোগ দিয়ে পুরো গল্পটা দেখো। আশা করি গল্পটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো গল্পটা শুরু হয় চেন্নাইয়ের একটা রেল স্টেশন থেকে। একটা দেয়ালে একটা ছেলের মিসিং পোস্টার দেখতে পাই। ছেলেটার নাম ছিল তামিল। এরপর একটা ছেলে সেই পোস্টার দেখে পুরোপুরি একটা শক খায়। তো পোস্টারে যে একটা নম্বর ছিল, লোকটা সেই নম্বরে কল করে কথা বলে। তাকে বলতেছিল, ইলাঙ্গু আমি রাজু বলতেছি, আমি এখনই তামিলের পোস্টার দেখলাম, তুমি এখন কোথায় আসো, আমি এখনই তোমার সাথে একবার দেখা করব। এরপর রাজু ইলাঙ্গুর সাথে দেখা করতে রওনা দেয়। আর রাস্তায় যাওয়ার সময় রাজু তার নিজের সম্পর্কে আমাদেরকে বলতেছিল আসলে কিছুদিন আগে সে একজন সাংবাদিক হয়ে কাজ করত, কিন্তু এখন সে সহকারী একটা পরিচালক। কিন্তু যখন সে সাংবাদিকের কাজ করত তখন সে তামিলের সম্পর্কে সবকিছু জানতো। গল্পটা এখান থেকে চলে যায় ফ্ল্যাশব্যাকে। একদিন রাজু একটা কাজ করতে অন্য একটা গ্রামে আসে। সে সময় গ্রামের মন্দিরে একটা অনুষ্ঠান চলতেছিল, আর তখনই রাজু প্রথমবার তামিলকে দেখতে পায়। আসলে তাদের একটা মিউজিকের দল আসে আর তামিল সেখানে গান গায়। আর তামিলের একটা অদ্ভুত ভালোবাসার গল্প ছিল, মানে তামিল অন্ধ হওয়া সত্ত্বেও সে একটা মেয়েকে ভালোবাসতো, এজন্যই তার ইন্টারভিউ নেওয়ার জন্য এখানে আসা। তামিল তখন তার ভালোবাসার গল্প রাজুকে বলতেছিল। গল্পটা এখান থেকে চলে যায় ফ্ল্যাশব্যাকে। কয়েক মাস আগে কারো একটা বিয়ে হচ্ছিল, তো সেই বিয়েতে বেশ কিছু অন্ধ মেয়েরা আসে, আর তাদের মধ্যে একজনের নাম ছিল সাবিতা। এটাই হলো গল্পের মেন ক্যারেক্টার। তো একটু পর তামিল সেখানে গান করছিল। লোকেরা সবাই বলা বলি করছিল তামিলের কণ্ঠটা অনেক সুন্দর, সে তো একজন জুনিয়র ইলাইরাজা, মানে দক্ষিণ ভারতের জনপ্রিয় একটা গায়কের সাথে তার তুলনা করে। আসলে তার কণ্ঠটা ছিল বেশ ভালো, একবার কেউ যদি তার গান শুনে তবে বারবার তার গান শুনতে ইচ্ছা করবে। তো গান গাওয়া শেষ হলে তামিল আর ইলাঙ্গু সঙ্গীতা নামের একটা মেয়ের সাথে দেখা করে। সঙ্গীতাও তাদের একটা বন্ধু ছিল, আর সাবিতা সঙ্গীতার সাথে এখানে আসে। সঙ্গীতা তখন তাদেরকে এক অপরের সাথে পরিচয় করে দেয়। সাবিতা বলে, এটাই হলো তামিল, এখন তুমি যার কণ্ঠে গান শুনলে এই মানুষটাই সেই গান গেয়েছে। এটা শোনার পর সাবিতা তার প্রশংসা করে, তাকে বলে, আমার ইলাইরাজার গানগুলো অনেক পছন্দ, আপনিও অনেক ভালো গান গেয়েছেন। কিন্তু তামিল আর ইলাঙ্গু তাকে নিয়ে মজা করে, তার নামটা নিয়েও হাসতেছিল। তাকে বলে, এটা তোমার কেমন নাম, তোমার পরিবার কি ভালো কোনো নাম খুঁজে পায়নি? সাবিতাও বলে, তোমার নামটাও তো একদম বাজে একটা নাম, মনে হচ্ছে এটা কোনো একটা বিষয়ের নাম, চাইলেই তো তুমি তোমার নামটা হিন্দি বা ইংলিশ রাখতে পারতে। এভাবেই সাবিতাও তাকে নিয়ে টিস করতে থাকে। এর মধ্যেই সাবিতার কাছে যে একটা ঘড়ি ছিল সেই ঘড়িতে অ্যালার্ম বাজতে থাকে। ঘড়িতে কেউ একজন বলতেছিল, আমার মিষ্টি মেয়ে, আমার আদরের মেয়ে, আমার কলিজার টুকরা। কিন্তু এটা শুনেও তামিল তাকে নিয়ে মজা করতে থাকে, ভাবে এটা কেমন অদ্ভুত একটা রিংটং। সাবিতার বন্ধু তখন রাগ করে তামিলকে অনেক বকতেছিল, তাদেরকে বলে, প্লিজ তোমরা এখন চুপ থাকো, এই ঘড়িটা ওর বাবা দিয়েছে, এই ঘড়িটাই ছিল তার বাবার শেষ স্মৃতি। এরপর তামিল সঙ্গীতাকে বলতেছিল, বিয়েতে তোমরা কি উপহার নিয়ে এসেছো নাকি তোমরা কিছুই আনতে পারোনি? সঙ্গীতা বলে, আমরা তোমাদের মতো একদম না, আমরা পুরো 7 জন মিলে টাকা সংগ্রহ করে গিফট কিনেছি। তামিল সঙ্গীতাকে বলে, একলাই কেন গিফট কিনেছো, আমাদেরকেও তোমরা একটু সাথে নাও, তোমাদের সাথে ফটো তুলতে আমরা সাহায্য করব। তো একটু পর সঙ্গীতা যখন তামিলকে ডাক দেয় গিফট দেওয়ার জন্য, সাবিতা তখন সঙ্গীতাকে থামতে বলে, তাকে বলে, প্লিজ তুমি তাকে ডাক দিও না, আমরা সবাই মিলে টাকা তুলে গিফট কিনেছি, তাহলে তাকে তুমি ডাকতেছো কেন, আমরা সবাই মিলে গিফট দিয়ে বাসায় ফিরবো। এটা বলে তারা সবাই টেজে গিয়ে বউকে গিফট দেয়, আর এদিকে তামিল তাদের জন্য অপেক্ষায় ছিল। একটু পর তামিলের বস তামিলের সাথে কথা বলতে আসে, তাকে বলে, তুমি এখানে কি করতেছো, এখনো তুমি বাড়িতে যাওনি কেন? তামিল বলে, সঙ্গীতার সাথে গিফট দিয়ে ছবি তুলে বাসায় ফিরবো। তার বস বলে, সঙ্গীতাকে তুমি কই পেলে, সে তো অনেক আগেই বিয়ে খেয়ে বাসায় চলে গেছে, এমনকি বিয়ের কাজও সম্পূর্ণ শেষ। এটা শোনার পর ইলাঙ্গু আর তামিল পুরোপুরি একটা শক খায়। আর ইলাঙ্গু হলো তামিলের সবচেয়ে কাছের একটা বন্ধু, এমনকি সেও একটু চোখে কম দেখতো। তো পরের দিন তামিল একটা মার্কেটে আসে। আসলে তামিল বিভিন্ন ছোটখাটো ব্যবসাও করে। তামিল মার্কেট থেকে বেশ কিছু জিনিসপত্র কিনছিল। এমন সময় মার্কেটে সঙ্গীতা আসে। সঙ্গীতার কথা শুনে তামিল তাকে একটু বকতেছিল, তাকে বলে, কালকে তো তোমার জন্য আমি অপেক্ষায় ছিলাম, কিন্তু তুমি না বলেই চলে গিয়েছো কেন, এটা তুমি কিন্তু একদম ঠিক করোনি। সঙ্গীতা বলে, আমি তো তোমাকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু সাবিতাই আমাকে নিষেধ করেছে। এটা শুনে তামিল একটু রাগ করে বলে, পরের বার তাকে যদি আমি দেখতে পাই তাহলে তার চোখটা তুলে ফেলবো। এভাবেই তার সাথে একটু রাগ করে কথা বলে। পরের দিন সে মার্কেটে একটা পলিটিশিয়ানকে দেখতে পাই। লোকটার সাথে সাবিতার ভাই আর তার বন্ধু জেলাকি ছিল। সাবিতা এখন একটা শিক্ষকের ট্রেনিং করতেছে, এজন্য সাবিতার ভাই শিক্ষকটাকে রিকোয়েস্ট করতে থাকে, এই বছরেই সাবিতার পরীক্ষা শেষ হবে আর তার স্বপ্ন সে একটা শিক্ষক হবে, তাই প্লিজ তাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। লোকটা বলতেছিল, এভাবে জব পাওয়া সম্ভব না, আমি জানি তোমার বোন অন্ধ একটা মেয়ে, কিন্তু তারপরেও টাকা ছাড়া চাকরি পাওয়া অসম্ভব, তুমি 3 লাখ টাকার ব্যবস্থা করো, আমি তোমার বোনের চাকরির ব্যবস্থা করব। এতগুলো টাকা শোনার পর শিকড় পুরোপুরি একটা শক খায়, ভাবে এতগুলো টাকা সে কেমনে ম্যানেজ করবে। এরপর তামিল আর ইলাঙ্গু একটা রেল স্টেশনে গল্প করছিল। এমন সময় দুইটা লোকের মধ্যে ছোট্ট একটা ঝগড়া হয়। এদের দুজনের নামটাও ছিল অদ্ভুত একটা নাম, একজনের নাম ছিল সরকার আর একজনের নাম ছিল পিএম। তামিল সেই দুজনের কাছ থেকে জানতে চায় কি হয়েছে। পিএম নামের লোকটা বলতেছিল তেমন কিছুই হয়নি,
2 বছর ধরে এক লোক একটা সিটাই বসে থাকে। কেউ যখন সেই ব্যক্তির কাছে যায় ভিক্ষা চাইতে, সে তখন চুপচাপ বসে থাকে, এমনকি সে কোনো রিয়াকশন করতো না। তাই আমি সেই ব্যক্তির উপর বাজি ধরেছি, তুমি যতই চেষ্টা করো না কেন আজও সেই ব্যক্তিটা একদম চুপচাপ বসে থাকবে। সরকার নামে সেই ব্যক্তি তখন লোকটার কাছে আসে। এরপর সে ট্রাই করতে থাকে তার সাথে কথা বলার জন্য, কিন্তু লোকটা ছিল একদম চুপচাপ। এজন্য সরকার বাজিতে হেরে যায়। তো সেই ট্রেনে তামিলের এলাঙ্গু খেলনা বিক্রি করছিল। এমন সময় সেখানে সাবিতা আসে। এরপর একটা লোককে একটা ঠিকানা বলে, আর সেই স্টেশন আসলেই তাকে জানাতে বলে। তামিল এখান থেকে সাবিতার কণ্ঠ শুনতে পায়। আসলে তামিলের ভিতর একটা অদ্ভুত ক্ষমতা ছিল, সে সহজেই কারো কণ্ঠ শুনে তাকে চিনতে পারত। তো তামিল সিদ্ধান্ত নেয় সেদিন মেয়েটা তাকে টিস করেছিল, এখন সেই তাকে টিস করবে। তামিল তখন সেই লোকটার কাছে গিয়ে বলতেছিল, এখনই যে মেয়েটা তোমার কাছে ঠিকানা জানতে চাইলো তাকে তুমি ভুল একটা ঠিকানা বলো, আমি তোমাকে 100 টাকা দেবো খাওয়ার জন্য। আসলে এই লোকটা তার বন্ধু হয়। তো লোকটা প্রথমে তাকে না করে দেয়, কিন্তু তামিলের বারবার রিকোয়েস্ট করার জন্য তার কথাই রাজি হয়। এরপর লোকটা সাবিতার কাছে গিয়ে তাকে ভুল একটা ঠিকানা বলে, তাকে বলে এখান থেকে 4টা স্টেশন পরে তোমার ঠিকানা আসবে। আসলে আজকে ছিল সাবিতার কলেজের প্রথম দিন, এজন্য এটা ছিল সাবিতার নতুন সফর। তো পরের দিন সাবিতা এটা তার বন্ধুকে বলে, মানে কাল কেউ তাকে ভুল একটা ঠিকানা বলেছিল, এজন্য প্রথম দিনেই কলেজে গিয়েছিলাম লেট করে। সঙ্গীতা বলে একবার যদি লোকটাকে চিনতে পারি তাহলে তাকে এমন ভাবে মারবো যেন দ্বিতীয়বার কাউকে কোনোদিন ভুল কোনো অ্যাড্রেস না দেয়। এমন সময় সেখান দিয়ে তামিল আর তার বন্ধু কোথাও একটা যাচ্ছিল। সঙ্গীতার কণ্ঠ শুনে তাকে প্রশ্ন করে, এখানে তুমি কি করতেছো? সঙ্গীতা তখন কালকের কাহিনী তামিলকে বলে। তামিল আর তার বন্ধু তখন ভিতরে ভিতরে অনেক খুশি হয়। একটু পর ইলাঙ্গু তামিলকে বলতেছিল, ওই সরকার তো এখন জেনারেল সাইটে আছে, এখন যদি মেয়েটা সরকারকে চিনতে পারে তাহলে সরকার তো ভয় পেয়ে তোমার নাম বলবে। এটা শুনে তামিল একটু ভয় পায়। এরপর তারা ট্রেনে উঠে সরকারকে খুঁজতেছিল। একটু পর তামিল যখন সরকারকে দেখা পায়, সে তখন সরকারকে তাদের বন্ধুত্বের কসম দেয়, আমি যে তোমাকে ভুল একটা অ্যাড্রেস বলেছিলাম এটা তুমি সঙ্গীতাকে কখনোই বলবে না। সরকারও তখন তামিলকে কথা দেয়। এরপর ক্যামেরা যখন এদিকে আনে, আমরা তখন তামিলের পিছনে সাবিতার সঙ্গীতাকে দেখতে পাই। এদের সমস্ত কথা তারা এখান থেকে শুনতেছিল। সরকার তখন তাদেরকে দেখতে পেয়ে বারবার তাকে চুপ করতে বলে, কিন্তু তামিল কোনো কিছু না বুঝতে পেরে কথা বলছিল। সাবিতা তখন রাগ করে তামিলের মাথায় একটা বাড়ি মারে। তামিলের মাথা থেকে সামান্য একটু রক্ত বের হয়। তো সেদিন সন্ধ্যায় তামিলের মিউজিক গ্রুপে আসে। তার বস তাকে তখন প্রশ্ন করে, তুমি কি এখন ঠিকঠাক আসো? মানে তার বসও জানতে পারছে সে একটা মেয়ের হাতে মার খেয়েছে। কিন্তু তামিল সবাইকে মিথ্যা একটা কাহিনী বলে। সে বলে হুট করে ট্রেনে কিছু একটার বাড়ি খেয়েছিলাম। এখানে আরো একটা কাহিনী হলো, তামিলের বসের আসলে 2টা বউ। তো পরের দিন সে কুবের নামের একটা লোককে দেখতে পায়। কুবের যখন একটা দোকানে ছিল, এমন সময় এখান থেকে সে তামিলের গান শুনতে পায়। এখন তো তামিলের হৃদয়টা ভেঙেছিল, মানে তার গায়ে একটা মেয়ে হাত তুলেছে, এজন্য সে অনেক কষ্টের একটা গান গাইছিল। এই গানটা শুনে কুবেরের মনটা শুয়ে যায়, এজন্য সে তামিলকে বেশ কিছু টাকা দেয় আবারও গানটা গাওয়ার জন্য। তামিল আবারও সেই গান গায়। এভাবে বারবার সে টাকা দেয় আর তামিল এক গান বারবার গাইতে থাকে। এরপর কুবের তামিল আর তার গ্রুপের সাথে ভালো একটা বন্ধুত্ব করে, এদের সাথে বসে থেকে মদ পান করে। কিন্তু তামিল ছিল একদম দুঃখী একটা ছেলে, সবসময় সে ভাবতেছিল একটা মেয়ে তার গায়ে হাত তুলেছে। পরের দিন তামিল আর তার বন্ধু স্টেশনে সাবিতার জন্য অপেক্ষায় ছিল, কিন্তু তামিল তো তার উপর ভীষণ রাগ করে আছে। ভাবতেছিল সে যদি মেয়েটাকে দেখতে পায় তাহলে মেয়েটাকে সে জোরে একটা থাপ্পড় মারবে। একটু পর তামিল সাবিতার হাঁটার শব্দ শুনতে পারে, আর সে বুঝতে পারে এখানে সে আসতেছে। সাবিতা তখন তামিলকে ডাকতে ডাকতে তার কাছে আসে, তাকে বলে, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে, প্লিজ তুমি একটু সাইডে এসো। তামিলও তখন শান্ত হয়ে তার সাথে কথা বলার জন্য সাইডে আসে। সাবিতা তখন তার গডের কাছে প্রার্থনা করতে থাকে। সে বলতেছিল, গড, আমি কালকে তামিলের সাথে যা করেছি তার জন্য তুমি আমাকে মাফ করে দিও, আমি অনেক বড় একটা অন্যায় করেছি। এরপর যেখানে জখম হয়েছিল সেখানে হাত রেখে গডের কাছে প্রার্থনা করে যেন তামিলের জখমটা তাড়াতাড়ি ঠিকঠাক হয়। প্রথমবার তামিলকে কোন একটা মেয়ে স্পর্শ করলো, এজন্য সে ভিতর থেকে অদ্ভুত কিছু একটা ফিল করে। তার স্পর্শ পেয়ে সমস্ত রাগ ভেঙে চুরমার হয়ে যায়, মানে তার স্পর্শ পেয়ে সে তাকে ভালোবেসে ফেলে। আর এখানে আমরা জানতে পারি সাবিতা একজন খ্রিস্টান মেয়ে আর তামিল ছিল একটা হিন্দু মেয়ে। তো পরের দিন তামিল যখন ট্রেনে উঠে কিছু একটা বেচতেছিল, তখন সে হঠাৎ করে সাবিতার পায়ের শব্দ শুনে তাকে চিনতে পারে। মানে চারদিকে হাজারো শব্দের মাঝেও সাবিতার পায়ের শব্দ শুনেই বুঝতে পারে সাবিতা এখানে আছে। এরপর সাবিতার কাছে গিয়ে তার সাথে কথা বলে। আর সেদিনের পর থেকে সে প্রত্যেকদিন সাবিতার জন্য অপেক্ষায় থাকে। প্রত্যেক দিনই সে সুন্দর করে রেডি হয়ে স্টেশনে আসে। এরপর সাবিতার জন্য অপেক্ষা করে তার সাথে একবার কথা বলার জন্য। এমনকি তামিল সাবিতার জন্য অনেক কিছুই করতে থাকে যেন সাবিতাও তাকে চিনতে পারে, কিন্তু সাবিতা তাকে একবারও চিনতে পারতো না। তো একদিন সানডেতে তামিল একটা রিডিং ক্লাসে আসে, কারণ এই রিডিং ক্লাসে সাবিতাও পড়াশোনা করতো। আর এখানে সমস্ত অন্ধ লোকের জন্য একটা করে ভলেন্টিয়ার ঠিক করা ছিল। তো তামিল ভালো করে জানতো সাবিতা কোথায় বসে, এজন্য সে তার ভলেন্টিয়ারকে বলে আরেকটু সামনে আসতে। এভাবেই সে সাবিতাকে ফলো করে তার কাছে বসে। তো সাবিতার ভলেন্টিয়ারের নাম ছিল বিনোদ। আর তামিলের এখানে আসা সাবিতাকে লাইন মারার জন্য সব সময় সে সাবিতার কথাই ফলো করতো। এরপর ক্লাস শেষ হবার পর সে সঙ্গীতার কাছ থেকে বিনোদের সম্পর্কে জানতে চায়। জানতে পারে বিনোদ হলো সাবিতার পাঠক, মানে সেই সাবিতাকে পড়াশোনা করায়। এটা শোনার পর তামিল একটু জেলাস ফিল করে। সে তার বন্ধু ইলাঙ্গুকে বলে, দেখো তো বিনোদ দেখতে কেমন। ইলাঙ্গু দেখতে পেলেও ভালো করে দেখতে পায় না, তবু তার বন্ধুর মন রক্ষার্থে বলতেছিল, ওই লোকটার থেকে তুমি বেশি হ্যান্ডসাম, তুমি একদম টেনশন করবে না, সাবিতা একমাত্র শুধুই তোমার। এটা শোনার পর তামিল ভিতর থেকে অনেক খুশি হয় আর একটু একটু লজ্জাও পায়। এরপর তামিল সাবিতার সঙ্গীতাকে নিয়ে
হসপিটালে যায় ড্রপ করার জন্য। সাবিতা বলছিল আমার ভাই সামনে একটা এটিএম বুথে কাজ করে, আমি একবার তার সাথে কথা বলবো। একটু পর সাবিতার ভাই শিকরের কাছে গিয়ে তার সাথে কথা বলছিল, কিন্তু শিকর ছিল একদম চুপচাপ। অন্য একটা লোক বলছিল শিকর তো এখন এখানে নেই। সাবিতা তখন মন খারাপ করে ওখান থেকে চলে আসে। একটু পর তামিল বলছিল তুমি তো তোমার ভাইকে একবার কল করতে পারতে, তারপরে তার সাথে দেখা করতে, এত দূর এসে শুধু সময় নষ্ট করলে। কিন্তু সাবিতা বলে আমার ভাই ওখানেই ছিল, আসলে সাবিতার একটু টাকার দরকার ছিল, এজন্যই তার ভাইয়ের সাথে একবার দেখা করে কথা বলতো। এটা শুনে তামিল বলে আমি কি তোমায় টাকা দিতে পারি? সাবিতা তখন ভীষণ রাগ করে, তাকে বলে আমি কি তোমার থেকে টাকা চেয়েছি? এভাবেই তার সাথে রাগ করে একটু কথা বলে। সঙ্গীতা তখন সাবিতাকে একটু শান্ত করে, তাকে বলে তুমি তামিলের কাছ থেকেই টাকা নাও, আর যখন তোমার হাতে টাকা আসবে তখন তুমি তার টাকাটা পরিশোধ করে দিও। সাবিতাও তখন তার কথায় রাজি হয়। তো সেদিন রাতে কুবের তামিলের বসের বাড়িতে আসে। এখানে তারা সবাই একসাথে আড্ডা দেয়, একসাথে মদ খায়। গল্প করতে করতে তামিল সাবিতার সম্পর্কে কথা বলে, তাদেরকে বলে সাবিতাকে সে ভালোবাসে। কুবের তখন তাকে উপদেশ দেয়, এটা তো অনেক ভালো একটা ব্যাপার, তাই তুমি আর দেরি না করে তাকে প্রপোজ করো, তারপর তুমি যে যে সমস্যায় পড়বে আমি দেখবো। তামিলের বন্ধু এলাঙ্কু বলে তুমি একটা ভালো কবিতা বানিয়ে রেকর্ড করো, এরপর সেই সিডি সাবিতার ব্যাগে রেখে দাও। কবিতা শোনার পর সেও তোমাকে পছন্দ করতে থাকবে। এলাঙ্কুর আইডিয়া তার পছন্দ হয়, ঠিক করে সাবিতার জন্য সে একটা কবিতা তৈরি করবে। এরপর সে সাবিতার জন্য সুন্দর একটা কবিতা তৈরি করে রেকর্ড করে। পরের দিন ইলাঙ্কু আর তামিল সাবিতার কলেজে আসে। এরপর তারা দেখা করে একসাথে গল্প করে। সাবিতা একটা রিপোর্ট সাবমিট করার জন্য ভিতরে আসে। ঠিক তখনই ইলাঙ্কু সেই সিডিটা সাবিতার ব্যাগে রাখে। একটু পর সাবিতা সঙ্গীতার কাছে আসে, তাকে বলে একটু আগে বিনোদ আমাকে কল দিয়েছিল, আমার সাথে সে একটু কথা বলবে, আর আমিও তাকে ধন্যবাদ বলতে চাই, তার জন্য আজকে আমি রিপোর্টটা সাবমিট করেছি। সঙ্গীতা বলে সে তোমার সাথে কথা বলবে, এর অর্থ সে তোমাকে একটু একটু পছন্দ করে, তোমাকে সে প্রপোজ করতে চাই। এটা শুনে সাবিতাই একটু একটু লজ্জা পাই, তার মুখে আমরা মিষ্টি একটা হাসি দেখতে পাই, মানে সাবিতাও বিনোদকে একটু পছন্দ করে ভালোবাসে। তো এখান থেকে এদের কথা আবার তামিলও শুনতে পাই। সাবিতার কথা শুনে সে অনেক কষ্ট পায়, এগুলো কথা শুনে তার মনটা ভেঙে টুকরো টুকরো হয়, ভাবে সাবিতা অন্য একজনকে ভালোবাসে। একটু পর বিনোদ এখানে এসে সাবিতাকে কাছে ডাকে, এরপর তাকে গাড়ি করে কোথাও একটা নিয়ে যায় কথা বলার জন্য। সাবিতা চলে যাওয়ার পর তামিল সঙ্গীতাকে তার ভালোবাসার সম্পর্কে সবকিছু বলে, আর ঠিক করে এখন সে সাবিতাকে প্রপোজ করবে। কিন্তু সঙ্গীতা তাকে বলে এটা তুমি কখনোই করবে না, কারণ সে তোমার প্রপোজটা কখনোই অ্যাকসেপ্ট করবে না। তার জীবনে এখন দুইটা স্বপ্ন, এক সে এখন একটা শিক্ষক হবে, আর দুই যে ব্যক্তির চোখে দেখে তাকে সে বিয়ে করবে। এগুলো শুনে তামিল আরো কষ্ট পায়। এরপর জানতে পারে ইলাঙ্গু সিডিটা সাবিতার ব্যাগে রেখে দিয়েছে, এজন্য সে সঙ্গীতার কাছে রিকোয়েস্ট করতেছিল সাবিতা যখন এখানে আসবে তার ব্যাগ থেকে যেন সিডিটা বের করে নেয়। সঙ্গীতাও তখন তার কথাই অ্যাকসেপ্ট করে। একটু পর বিনোদ সাবিতাকে ড্রপ করতে এখানে আসে। বিনোদ আর সাবিতাকে একসাথে দেখে তামিল অনেক কষ্ট পায়। এর মধ্যেই সে জানতে পারে গ্রামে তার মায়ের মৃত্যু হয়েছে। তামিল তখন গ্রামে গিয়ে তার মায়ের শেষকৃত্য সম্পূর্ণ করে। দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা দিন। তামিল এখনো তার মাকে ভুলতে পারেনি। এর মধ্যেই বিনোদ একদিন তামিলকে কল দেয়, তাকে বলে সামনের সপ্তাহে আমি বিয়ে করব, সাবিতা তোমার নম্বর দিয়েছে তোমাকে কল দেওয়ার জন্য, তুমি নিশ্চয়ই আমার বিয়েতে এসে সুন্দরভাবে গান গাইবে, সাবিতা তোমার গানগুলো অনেক পছন্দ করে। তামিলও তাকে কথা দেয় তার বিয়েতে অবশ্যই আসবে। এরপর এটা যখন তার বন্ধুরা জানতে পারে তখন তার বন্ধুরাও ভীষণ কষ্ট পায়। তো বিয়ের দিন তামিল আর ইলাঙ্গু বিয়েতে আসে। দেখতে পাই সঙ্গীতা আর সাবিতা একসাথে বসে গল্প করছে। আসলে তামিল মনে করেছিল বিনোদ সাবিতাকে বিয়ে করতেছে, কিন্তু অবাক করা ব্যাপার হলো বিনোদ অন্য একটা মেয়েকে ভালোবাসতো, আর তাকেই সে আজকে বিয়ে করতেছে। কিন্তু তামিল কোনো কিছু না জেনেই সাবিতাকে অভিনন্দন বলে। তখনই তার কথা শুনে সঙ্গীতা তামিলকে থামানোর চেষ্টা করে, তাকে বলে অযথাই এরকম ফালতু ফালতু কথা বলছো কেন, এখানে বিনোদ তো সাবিতাকে বিয়ে করতেছে না। এরপর সেদিন কি ঘটেছিল সবকিছু তামিলকে বলে। ওই দিন বিনোদ সাবিতাকে পিক করে রেস্টুরেন্টে নিয়ে আসে। ওখানে অলরেডি একটা মেয়ে ছিল। বিনোদ মেয়েটাকে সাবিতার সাথে পরিচয় করে দেয়, তাকে বলে মেয়েটার নাম মাঙ্গেতার, কয়েকদিন পর আমরা একে অপরকে বিয়ে করব, আর আমাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল। এটা শোনার পর সাবিতা পুরোপুরি একটা শক খায়, মানে সে ভেবেছিল বিনোদ তাকে আজকে প্রপোজ করবে, কারণ সেও তাকে ভালোবাসতো। এর মধ্যেই মেয়েটা সাবিতাকে কয়েকটা পুরনো কাপড় দেয়, মানে এই কাপড়গুলো মেয়েটার ব্যবহার করে না, কাপড়গুলো বাড়িতে পরে থেকে থেকে নষ্ট হচ্ছে, এজন্যই কাপড়টা সাবিতাকে দান করে। কিন্তু সাবিতা তার কাছ থেকে কাপড় নিতে না করে দেয়। এখানে সে অনেক লজ্জার মধ্যে পড়ে। এরপর বিনোদকে বলে প্লিজ তুমি আমাকে কলেজে ড্রপ করে দাও। এগুলো শুনে তামিলও তার জন্য অনেক কষ্ট পায়। এরপর সে কষ্ট মাখা মুখ নিয়ে সাবিতার জন্য গান গায়। একটু পর জেলাকি নামের একটা লোক আসে সাবিতাকে নেওয়ার জন্য, আর জেলাকি আর কেউ না, শেখরের বন্ধুই হলো জেলাকি। আর জেলাকি সাবিতাকে অনেক অনেক পছন্দ করে, এমনকি তাকে বিয়েও করতে চায়। জেলাকি সাবিতাকে নেমে দেওয়ার আগে একটা দোকানে আসে। এরপর দোকান থেকে একটা কেক নিয়ে একটু খেয়ে নেয়। তারপর সেই কেকটা দেয় সাবিতাকে, কিন্তু সাবিতা এটা জানতে পেরে কেকটা ফেলে দেয়। এরপর দেখতে পাই শিকর আর তার বউ অটোতে বসে কথা বলতেছে, আর শিকরের বউ ছিল প্রেগনেন্ট। আসলে শিকরের বউ জানতে পারছে তার স্বামী 3 লাখ টাকা ঋণ নিয়েছে, এজন্য শিকরের বউ তার উপর অনেক রাগ করে আসে। শিকর তখন তার বউকে বোঝানোর চেষ্টা করে সাবিতা যখন একটা চাকরি করবে তখন সে প্রত্যেক মাসে 20,000 টাকা করে আমাকে দিবে, আর ওখান থেকে টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করব। তার তো কোনো টাকার প্রয়োজন নেই, তার সমস্ত টাকাই তো আমাদের। এভাবেই তার বউকে উল্টো পাল্টা বোঝানোর চেষ্টা করে। এরপর ক্যামেরা যখন এদিকে আনে আমরা তখন সাবিতাকে দেখতে পাই, মানে এখান থেকে সাবিতা তাদের সব কথা শুনতে পারছে। এগুলো শুনতে পেরে সে অনেক কষ্ট পায়, বুঝতে পারে তার ভাই একটা স্বার্থপর। পরে
পরের দিন সাবিতা তার হোস্টেলে আসে। হোস্টেলে ফিরে তার ব্যাগে তামিলের দেওয়া সিডি দেখতে পায়। এরপর সেটা প্লে করে শুনতেছিল। ওই কবিতা শোনার পর সে বুঝতে পারে তামিল তাকে অসম্ভব ভালোবাসে। সাবিতার পাশেই সঙ্গীতা ছিল, সেও তামিলের সম্পর্কে ভালো ভালো কথা বলে। এরপর সাবিতার তার বন্ধুরা কোথাও একটা যাচ্ছিল। হঠাৎ করে বৃষ্টি আসার জন্য তারা একটা গাছের নিচে আশ্রয় নেয়। এমন সময় সেখানে ইলাঙ্গু আর তামিল আসে। ঠিক তখনই সাবিতার ঘড়িতে অ্যালার্ম বাজতেছিল। তো একটু পর বৃষ্টি থামার পর এরা যখন চলে যাচ্ছিল, হঠাৎ করেই তখন সাবিতার ঘড়িটা মাটিতে পড়ে। সাবিতা তখন তার বন্ধুকে বলে ঘড়িটা পড়ে গেছে। সঙ্গীতা বলে ট্রাফিকের মধ্যে ঘড়িটা এখন কেমনে খুঁজবো, এজন্য তারা না খুঁজেই ওখান থেকে চলে যাচ্ছিল। এরপর তামিলি সাবিতার ঘড়িটা তন্ন তন্ন হয়ে খুঁজতেছিল। অনেকটা খোঁজার পর ট্রাফিকের মধ্যেই সে ঘড়িটা খুঁজে পায়। এরপর ঘড়িটা সাবিতাকে ফিরে দেয়। এটা দেখতে পেয়ে সাবিতাও তার প্রতি ইমপ্রেস হয়। এরপর সাবিতা তাকে প্রপোজ করে বলে আমরা কি একে অপরকে বিয়ে করতে পারি। এটা শুনে তামিল পুরোপুরি একটা শক খায়। ডাইরেক্ট বিয়ের কথা শুনে সে কি বলবে কোনো কিছুই বুঝতে পারছে না। তো দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা দিন। এরপর সেই দৃশ্য দেখতে পাই যেদিন রাজু তামিল আর সাবিতার ইন্টারভিউ নিয়েছিল। তামিল আর সাবিতা আজকে অনেক খুশি। সে রাজুকে বলতেছিল কয়েকদিন পরে আমরা বিয়ে করব, আর আমাদের বিয়েতে আপনি অবশ্যই আসবেন। গল্পটা এখান থেকে চলে আসে বর্তমানে। রাজু ট্রেনে করে যাওয়ার সময় আমাদেরকে বলতেছিল বিয়ের 4 দিন আগে তামিল আমাকে একটা কল করে আর আমাকে বলে তাদের ভালোবাসার গল্পটা পাবলিশ না করতে, কারণ সাবিতার বাড়িতে একটু প্রবলেম চলতেছে। এজন্যই আমি তাদের গল্পটা পাবলিশ করিনি। আর কিছুদিন পরে আমি সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ পাই। এরপর সে তামিলের মিসিং পোস্টার দেখে, আর পোস্টার দেখে সে পুরোপুরি একটা শক খায়। তো একটু পর সে দেখতে পায় অনেকগুলো লোক তামিলকে মারতেছে। রাজু তখন তামিলকে বাঁচিয়ে সাইটে আনে। এরপর ইলাঙ্গুকে খবর দেয়। তারপর জানতে চাই তামিলের কি হয়েছে, তামিলের মিসিং পোস্টার লাগানোর কারণটা কি। ইলাঙ্গু বলে জানি না মেয়েটা এখন কই গেছে। মেয়েটা চলে যাওয়ার পর থেকেই তামিল পুরোপুরি ভেঙে পড়ে। যেই মেয়েটার শরীর থেকেই পারফিউমের গন্ধ আসে, সেই মেয়েটার হাত ধরেই তাকে জিজ্ঞাসা করে তুমি কি সাবিতা। মানুষ তখন তাকে ভুল বুঝে তার গায়ে হাত তোলে। গল্পটা এখান থেকে আবারও একটু ফ্ল্যাশব্যাকে যায়। এরা তো একজন আরেকজনকে ভালোবাসে, তাদের সম্পর্কও এখন ঠিকঠাক। এজন্য তারা ঠিক করে প্রত্যেকদিন তারা একটা জায়গায় দেখা করবে। এরপর সাবিতা তামিলকে বলে তুমি তো আমাকে জুতের শব্দ শুনেই চিনতে পারো, কিন্তু আমি তোমাকে এখনো চিনতে পারি না, তাই আজকে থেকে তুমি এই স্প্রেটা ব্যবহার করবে। এটা বলে তাকে একটা পারফিউম দেয়। তামিল তার হাত থেকে পারফিউম নিয়ে তার হাতে একটা কিস করে। সাবিতা তখন একটু লজ্জা পায়। তো পরের দিন সাবিতা তার বান্ধবীর সাথে একটা স্টেশনে তামিলের জন্য অপেক্ষা করছিল। এমন সময় সাবিতার মনে হয় তামিল তার সামনে। তামিলের কাছে গিয়ে সাবিতা বলে তোমাকে একটা জরুরি কথা বলবো। আমি আমার ওজনটা মেপে দেখেছি 52 কেজি, আর কার্ডে লেখা ছিল আমার স্বপ্নটা পূর্ণ হবে। মানে বিভিন্ন শহরে একটা মিশিং থাকে যেখানে কয়েন ঢাললে ওজনের সাথে সাথে ছোট্ট একটা কার্ডও বের হয়ে আসে, আর সেই কার্ডে আমাদের ভবিষ্যৎ লেখা থাকে। কিন্তু ইসলামে ভবিষ্যৎ দেখা কিন্তু একটা শিরক। তো তখন আমরা দেখতে পাই এটা অপরিচিত একটা লোক। আবারও সাবিতা তামিল ভেবে অন্য একটা লোকের সাথে কথা বলে। এরপর সাবিতা তামিলের জন্য অনেকটা সময় ধরে অপেক্ষা করে। একটু পর তামিল সাবিতার কাছে আসে। সাবিতা তখন তামিলকে অনেক বকতে থাকে। তাকে বলে আমি তোমাকে পারফিউম দিয়েছি তোমাকে ব্যবহার করার জন্য, কিন্তু তুমি সমস্ত লোককেই পারফিউম দিয়েছো। এটা বলে সে রাগ করে ওখান থেকে চলে আসে। এরপর থেকে তামিলের সাথে সে কন্ট্যাক্ট করে না। তামিল বারবার তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। তো সেদিন রাতে সাবিতা যখন পড়তেছিল, সাবিতা তখন হঠাৎ করে সেই পারফিউমের গন্ধ পায়। এরপর সে যখন জানালার পাশে গিয়ে বোঝার চেষ্টা করে, দেখতে পায় তামিল একটা পাইপ দিয়ে সাবিতার ঘরে আসার চেষ্টা করতেছে, আর নিচ থেকে তার বন্ধুরা তাকে ডাইরেকশন দিচ্ছিল। তামিল প্রথমে সাবিতাকে সরি বলে, সাবিতাকে বারবার মানানোর চেষ্টা করে। এরপর সাবিতা তামিলকে যা যা বলতে চেয়েছিল সবকিছু বলে, মানে তার ওজন যে 52 কেজি আর কাঁধে যে স্বপ্ন পূরণের কথা লেখা ছিল সবকিছু বলে। আর এখানে তাদের কথাগুলো ছিল অনেক মিষ্টি। একে অপরের সাথে কথা বলে সমস্যাটা সমাধান করে। এরপরে তাদের ভালোবাসার গল্পটা আবারও শুরু হয়। 8-10টা ভালোবাসার গল্পের মতোই তারা প্রত্যেকদিন একে অপরের সাথে দেখা করে, একসাথে অনেকটা সময় কাটায়, প্রত্যেকদিন দেখা করে বিভিন্ন কথা বলে। তো একদিন হাঁটতে হাঁটতে তামিলের পেশাবের চাপ দেয়। তামিল তখন সাবিতাকে পিছনে ঘুরতে বলে। সাবিতাও তখন মিষ্টি একটা হাসি দিয়ে লজ্জা পেয়ে পিছনে ঘুরে। এরপর একদিন সাবিতার ভাই শিকর একটা কাস্টমারের সাথে ঝামেলা করে, এজন্য তার বস তাকে চাকরি থেকে বের করে দেয়। শিকর তখন তার বন্ধু জেলাকির সাথে একটা দোকানে গিয়ে মদ খায়। এরপর শিকর তার বন্ধুকে ধন্যবাদ দেয়, কারণ সে তার ঋণগুলো পরিশোধ করতেছে। এমনকি জেলাকি তার বোনকেও বিয়ে করবে। এদিকে সাবিতা প্রত্যেকদিন তামিলকে একটা চার্জে আনে। প্রত্যেকদিন তারা ষষ্ঠার কাছে একে অপরের জন্য প্রার্থনা করে। একদিন হঠাৎ করে যখন চার্জে বিদ্যুৎ চলে যায়, তামিল তখন সুযোগ পেয়ে সাবিতার সাথে রোমান্টিক হওয়ার চেষ্টা করে। একটু পর মোমবাতি জ্বালানোর পর এদেরকেই সবাই দেখতেছিল। সাবিতা তখন একটু লজ্জা পায়, ভাবে মানুষ তার সম্পর্কে উল্টো পাল্টা কথা বলতেছে। এজন্য সে তামিলকে বারবার দোষ দেয়, মানে তাদের মিষ্টি একটা ঝামেলা হয়। এদিকে তামিলের বস আরেকটা বিয়ে করে, তারপর সেই বউটাকে বাড়িতে নিয়ে আসে। তামিল তখন সাবিতাকে তার সাথে পরিচয় করে দেওয়ার জন্য তার বাড়িতে নিয়ে আসে। আর তামিল তার বসের কাছে বেশ কিছু টাকা জমিয়েছিল, যখন তার প্রয়োজন পড়বে টাকাগুলো চেয়ে নিবে। তামিল তখন তার বসকে বলে আমিও কয়েকদিন পর বিয়ে করব, এজন্য আমার টাকাগুলো প্রয়োজন পড়বে। তামিলের বসও তাকে জানায় সব টাকা ফিরে দিবে। এটা শুনে তামিলের বন্ধুরাও অনেক খুশি হয়, ভাবে তার আরেকটা বন্ধু বিয়ে করবে। তো সেদিন রাতে সাবিতার ভাই সাবিতার কাছে আসে, তার সাথে জেলাকির বিয়ের জন্য কথা বলে, এমনকি তাকে বলে বিয়ের ডেটটাও আমি ঠিক করেছি। এটা শুনে সাবিতা পুরোপুরি একটা শক খায়, বুঝতে পারছে না এখন সে কি করবে। পরের দিন এই ব্যাপারটা নিয়ে তামিলের সাথে কথা বলার জন্য দেখা করে, বারবার তার সাথে কথা বলার জন্য সাইটে ডাকে, কিন্তু তামিল কোনো কিছুই বুঝতে পারে না। একটা লোককে বলে দেখো তো আমাদের কেমন লাগতেছে।
করতেছে। এগুলো দেখে সাবিতা ভীষণ রাগ করে। এরপর রাগ করে তার সাথে কথা না বলে ওখান থেকে চলে আসে। তামিল বারবার তাকে কল দেয় তার সাথে কথা বলার জন্য, কিন্তু সাবিতা তার কলটা পিক করে না। রাত হবার পর তামিল একটা চার্চে আসে আর ওখানে সাবিতা অপেক্ষা করছিল। তামিল তখন সাবিতাকে সরি বলে তার হাতটা আগুনে পোড়ায়। একটা মহিলা এটা দেখতে পেয়ে সাবিতাকে বলে। সাবিতা তখন তামিলকে সামলায়, এরপর তাকে শান্ত করে তাকে সবকিছু বলে। আমার ভাই আমার বিয়েটা ঠিক করেছে অন্য একটা ছেলের সাথে, এমনকি বিয়ের তারিখটাও ঠিক করেছে। তামিল বলে তাহলে আমরা রেজিস্ট্রি করে বিয়ে করব। এটা বলে সাবিতাকে একটা হাক করে। এরপর তারা একটু একটু করে বিয়ের জন্য মার্কেট করছিল, বিয়ের জন্য যা যা দরকার সবকিছু কিনতেছিল। তো বিয়ের আগের দিন সাবিতা তামিলকে একটা কল দেয়। ফোনে তারা অনেকক্ষণ ধরে বিয়ের ব্যাপারেই কথা বলে। এমন সময় তাদের কথাবার্তার ভাবি শুনতে পায়। এরপর এটা আবার শিকরকে বলে। শিকর তখন সাবিতার গায়ে হাত তোলে, তারপর তামিলের কাছে গিয়ে তামিলকেও মারতেছিল। একটু পর শিকর বাড়িতে ফেরার পর সাবিতা তার ভাইকে বলে, আমি জেলাকিকে কখনোই বিয়ে করতে পারবো না, আমি তামিলকে ভালোবাসি আর আমি বিয়ে করলে তামিলকেই বিয়ে করব। শিকর বলে, কেন তুমি জেলাকিকে বিয়ে করবে না? তোমার চাকরির জন্য যে 3 লাখ টাকা ঋণ নিয়েছি ওই টাকাটা জেলাকেই পরিশোধ করতেছে, জেলাকেও তোমাকে অসম্ভব ভালোবাসে। এটা শুনে সাবিতা তামিলকে একটা কল দেয়। তাকে বলে এখনই তুমি 3 লাখ টাকা ম্যানেজ করবে, তারপর সেই টাকা আমার ভাইয়ের মুখে ছুড়ে ফেলবে। তামিল বলে, তুমি কোনো টেনশন করবে না, আমি 3 লাখ টাকা ম্যানেজ করতেছি। এরপর তামিল তার পরিচিত লোকদের কাছ থেকে অল্প অল্প করে টাকা নেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে অনেক কষ্ট করে 3 লাখ টাকা ম্যানেজ করে। এর মধ্যে শিকর তার বোনকে নিয়ে শহর থেকে অন্য একটা শহরে আসে। এরপর একটা চার্চে গিয়ে সাবিতার জেলাকের বিয়ের কাজটা সম্পূর্ণ করে। সাবিতাও বুঝতে পারছে না এটা কোন জায়গা। শিকর তার বোনকে একটা ঘরে লক করে। এমন সময় তামিল সাবিতাকে একটা কল দেয়। জেলাকে তখন তার ফোনটা পিক করে। তামিল বলতেছিল আমি 3 লাখ টাকা ম্যানেজ করেছি। এরা তখন তামিলকে মিথ্যা একটা গল্প বলে। সাবিতা এখন তো ঠিকঠাক আছে আর সে তোমার জন্য এখন অপেক্ষা করতেছে, তোমাকে একটা ঠিকানা দিচ্ছে, তুমি টাকা নিয়ে ওখানে এসো। এটা বলে তাকে একটা ঠিকানা দিয়ে দেখা করতে বলে। এদিকে সাবিতাও একটু সুযোগ পেয়ে ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে বুঝতে পারছে না এখন সে কোথায় আছে, শুধু শব্দ শুনে শুনে কোথাও একটা যাচ্ছিল। এদিকে একটা পুলিশ প্রত্যেকটা গাড়িকে চেক করছিল। এরপর একটা পুলিশ তামিলের বাসটা চেক করতে আসে। তামিলকেও চেক করে তার ব্যাগে অনেকগুলো টাকা দেখতে পায়। পুলিশ তখন তামিলের কাছ থেকে ব্যাগটা কেড়ে নেয়। এদিকে সাবিতা একা একা রাস্তায় আসে। রাস্তার পাশে 2টা লোক গাড়ি থামিয়ে পেশাব করছিল। একটা লোক তখন সাবিতাকে দেখতে পেয়ে তার সাথে কথা বলে। তাকে জিজ্ঞাসা করে তোমার নামটা কি আর তুমি এখানে কি করতেছো? সাবিতা তখন লোকটাকে সবকিছু বলে। এরপর তাকে জিজ্ঞাসা করে আপনি কি আমায় চেন্নাইয়ে ড্রপ করতে পারবেন, আমি একটা লোকের সাথে দেখা করতে চাই। লোকটা তখন সাবিতাকে লিফট দেয়। এদিকে তামিলকে নিয়ে আসে পুলিশ স্টেশনে। তামিল তখন পুলিশকে বারবার বোঝানোর চেষ্টা করে ওই টাকাগুলো আমার টাকা, কিন্তু পুলিশ তার কথা বুঝতেই চায় না। অনেকটা সময় অপেক্ষার পর পুলিশ জানতে পারে তামিল অন্ধ একটা ব্যক্তি আর সে যেটা বলতেছিল সবকিছুই সত্য। এজন্য ওখানকার পুলিশ তাকে সাহায্য করে, তামিলকে একটা জায়গায় ড্রপ করে। তামিল গাড়ি থেকে নেমে পুলিশকে হাক করে ধন্যবাদ দেয়। এরপর যখন সে টাকাগুলো চেক করে দেখতে পায় 50,000 টাকা মিসিং, মানে সেই পুলিশের টাকাগুলো চুরি করেছে। তামিল তখন পুলিশকে ডাকতে ডাকতে পিছু করে। এমন সময় একটা গাড়ি এসে তামিলকে ধাক্কা দেয়। তামিল ওখানেই অজ্ঞান হয়ে পড়ে। একটু পর সাবিতা যেই গাড়ি করে চেন্নাই যাচ্ছিল ড্রাইভার রাস্তায় তখন তামিলকে দেখতে পায়। এরপর তামিলকে সাহায্য করার জন্য তাকে গাড়িতে নিয়ে আসে। এখানে তামিল আর সাবিতা ছিল এক গাড়িতে, কিন্তু কেউ কাউকে চিনতেই পারছে না। এরপর সেই ড্রাইভার তামিলকে একটা হাসপাতালে ভর্তি করে। এর মধ্যে সাবিতা তার পরিচিত একটা লোককে হাসপাতালে ডাকে। বিদায়ের সময় সাবিতা একবার তামিলের জন্য প্রার্থনা করে যেন লোকটা জলদি সুস্থ হয়। পরের দিন শেখর আর জেলাকি সাবিতার হোস্টেলে আসে। সাবিতাকে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ওখানকার কেয়ারটেকার তাদেরকে পুলিশের ভয় দেখায়। এরা তখন ওখান থেকে চলে আসে। তামিলের এখনো জ্ঞান ফিরেনি, এখনো সে হসপিটালেই ভর্তি ছিল। এজন্য তার বন্ধু মিসিং পোস্টার ছাপায়। এর মধ্যে শেখর একদিন সাবিতাকে একটা মর্গে নিয়ে আসে। এরপর তাকে একটা লাশ দেখায় আর বলে তামিল এখন বেঁচে নেই, কিন্তু সাবিতা বুঝতে পারে তামিলের মৃত্যু হয়নি। তার মন বারবার বলতেছে তামিল এখনো বেঁচে আছে। এরপর থেকে সাবিতা প্রত্যেকদিন তামিলের জন্য অপেক্ষা করে, প্রত্যেকদিন ষষ্ঠার কাছে প্রার্থনা করে তামিলের জন্য। এভাবে অপেক্ষা করতে করতে কেটে যায় বেশ কয়েকটা মাস, কিন্তু তামিল এখনো ফিরে আসেনি। সাবিতা তখন বাধ্য হয়ে এই শহর থেকে চলে যায়। গল্পটা এখান থেকে চলে আসে বর্তমানে। এরকম ঘটনা শুনে রাজু একটু কষ্ট পায়, আর তামিল এখনো বিশ্বাস করে তার ভালোবাসা সাবিতা একজন অবশ্যই তার কাছে আসবে। এরপর রাজু একটা লেখকের সাথে কথা বলে তামিলের গল্পটা লিখতে বলে। তারপর একটা ম্যাগাজিনে তাদের ভালোবাসার গল্পটা লিখে পাবলিশ করে। তো এরপর একদিন সেই লোকটাকে দেখতে পাই, যে লোকটা কোনোদিন কাউকে সাহায্য করেনি। তাকে যখনই প্রশ্ন করা হয় সে একদম চুপচাপ থাকে। ওই লোকটা সেই ম্যাগাজিনের গল্প পড়ে সাবিতাকে চিনতে পারে। এরপর সে রাজুকে একটা কল দিয়ে সাবিতার ব্যাপারে সবকিছু বলে। প্রথমবার সে কোনো একটা ব্যক্তিকে সাহায্য করে, তারপর তাকে একটা ঠিকানা দেয় দেখা করার জন্য। রাজু তখন ভিতর থেকে অদ্ভুত একটা শান্তি পায়। তখনই সে তামিলকে একটা কল দিয়ে সাবিতার ব্যাপারে সবকিছু বলে। তাকে বলে আমি একটা শুটিং এ আসি, এরপর এখান থেকে আমরা একসাথে মুম্বাই যাব সাবিতাকে ফিরে আনার জন্য। কিন্তু তামিল তার জন্য অপেক্ষা না করে সেদিনে মুম্বাই ট্রেনে উঠে তার জন্য রওনা দেয়, আর সেটাও ছিল একদম একা। এরপর সে ভুল করে অন্য একটা শহরে আসে। ওখানকার লোকদেরকে জিজ্ঞাসা করে আবারও মুম্বাই ট্রেনে ওঠে। এমন সময় তামিল সাবিতার ঘড়ির অ্যালার্মের শব্দ শুনতে পায়। অ্যালার্মের শব্দ শুনে তামিল চলতি ট্রেন থেকে লাফ দেয়। এরপর সে এদিক ওদিক সাবিতাকে খুঁজতে থাকে, কিন্তু ওখানে অসংখ্য ভিড় থাকার জন্য সাবিতাকে খুঁজে পায় না। তামিল অনেক কনফিউশনে পড়ে একটা জায়গায় বসে পড়ে। এরপর সে একা একাই কান্না করছিল, বারবার বলতেছিল সাবিতা কই তুমি, প্লিজ একবার তুমি আমার সাথে কথা বলো। এভাবেই সে সাবিতার জন্য হাউমাউ করে
কান্না করতে থাকে। এরপর ক্যামেরা যখন এদিকে আনে আমরা দেখতে পাই একই স্টেশনে সাবিতাও ছিল। এত ভিড় থাকার পরেও অদ্ভুতভাবে সাবিতা তামিলের কণ্ঠ শুনে তাকে ফলো করে। এরপর সে যখন তামিলের কাছে আসে, তামিলকে কাছ থেকে দেখতে পেয়ে সাবিতা পুরোপুরি শক খায়। সে কখনো কল্পনাই করেনি তামিলকে আবারও কাছ থেকে দেখবে। এরা দুজন তখন একজন আরেকজনকে দেখে অনেক খুশি হয়। এরপর তারা একে অপরকে হাগ করে। আর এই গল্পটা এখানেই শেষ হয়।